Welcome everyone. Today we are continuing with the modification of plasma membrane. তাহলে আমরা modification of plasma membrane already ডিসকাস করেছি কিছুটা। তার মধ্যে আমাদের ফ্রি এন্ডে মডিফিকেশন গুলো হয়েছে, যেমন আমরা মাইক্রোফিলারের কথা বলেছি, তারপরে আমরা সিলিয়ার কথা বলেছি। সিলিয়ার মধ্যে আবার কাইনোসিলিয়া এন্ড স্টেরোসিলিয়ার কথা বলা হয়েছে অন দ্য বেসিস অফ মোটিলিটি, অর্থাৎ তাদের সচলতার উপর ডিপেন্ড করে। তারপরে আমাদের মডিফিকেশন ইন বিটুইন দ্য সেল সেটাও শুরু করেছিলাম। তার মধ্যে আমরা দেখলাম টাইট জাংশন, যেখানে দুটো কোষের সেল মেমব্রেন এক্সটেন্সিভ প্রোটিন দ্বারা অ্যাটাচ কন্ডিশনে থাকছে। গ্যাপ জাংশনে দুটো কোষের ট্রান্সমেমব্রেন প্রোটিন, সেখানে চ্যানেল তৈরি করে ডাইরেক্ট এক্সচেঞ্জের সুবিধা করে দিচ্ছে। তারপরে দেখেছিলাম ইন্টারডিভিশন, যেক্ষেত্রে দুটো কোষের যে ইন্টারসেলুলার স্পেস প্রেজেন্ট আছে সেখানে তাদের মাইক্রোভিলারের মধ্যে প্রজেকশন সাইডে বেরিয়েছে এবং তারা একে অপরের সঙ্গে ফিট হয়ে গেছে, তাহলে এক্সচেঞ্জ হচ্ছে, একে অপরকে অ্যাটাচ করে রেখেছে বা হোল্ড টুগেদার একসঙ্গে অবস্থান করছে। নেক্সট আমরা যে মডিফিকেশন করব ইন বিটুইন দ্য সেলস, তাহলে সেটা হচ্ছে আমাদের ডেসমোজোম। ডেসমোজোমের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে এর ক্ষেত্রে কি হবে, ইন্টার সেলুলার স্পেস যেটা আমরা বলছি, তাহলে সেটা কি করবে, ইন্টারসেলুলার স্পেসটা ইনক্রিজ করবে। কতটা ইনক্রিজ করবে? আপ টু 225 অ্যাংস্ট্রম, তাহলে 225 অ্যাংস্ট্রম পর্যন্ত সেটা ইনক্রিজ করবে। নরমালি আমাদের ইন্টারসেলুলার স্পেস যেটা হয় দুটো সেলের মধ্যে যে গ্যাপটা, সেটাকে বলা হয়েছিল 150 অ্যাংস্ট্রম পর্যন্ত হয় এভারেজ। তারপরে যদি আমরা দেখি যে এখানে সেটা ইনক্রিজ করে কত হয়ে যাচ্ছে, 225 অ্যাংস্ট্রম, 225 অ্যাংস্ট্রম পর্যন্ত ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা সেলের ক্ষেত্রে যদি ডায়াগ্রামটা দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের সেল এ, তাহলে তার ক্ষেত্রে এরকম যে ইন্টারসেলুলার স্পেসটা ইনক্রিজ করে যাচ্ছে। সেল বি যদি আমরা দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের সেল বি, তাহলে তারও সেল মেমব্রেনটা ভিতরের দিকে সরে যাওয়ার কারণে তাহলে কি হলো, এখানে ইন্টারসেলুলার স্পেসটা ইনক্রিজ করেছে। তাহলে এখানে স্পেসটা ইনক্রিজ করেছে, নিশ্চয়ই কোনো কিছু এখানে প্রেজেন্ট থাকবে তার কারণে। তাহলে এখানে যদি দেখা যায় দুটো কোষ থেকে পোটেনশিয়াস সাবস্টেন্স এখানে কি হবে, সিক্রেটেড হবে। তাহলে দুটো কোষ থেকে সিক্রেশন হওয়ার পরে তাহলে এখানে সেই পোটেনশিয়াস সাবস্টেন্সটা এখানে কি হবে, দুটো কোষকে অ্যাডিশনে সহযোগিতা করবে। অর্থাৎ এখানে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে বা প্রোটিনগুলো আছে, তাহলে এটা মেনলি প্রোটিন, তাহলে সেই প্রোটিনগুলো কি করছে, দুটো কোষকে একসঙ্গে অ্যাডিশনে বা হোল্ড টুগেদার, অর্থাৎ একে অপরকে ধরে থাকতে এখানে হেল্প করছে। তাহলে এখানে ডেসমোজোম এটা করছে, তাহলে যখন এই গঠনটা তৈরি হচ্ছে তাহলে ইন্টারসেলুলার স্পেসটা ইনক্রিজ করছে, তাহলে এখানে সেল মেমব্রেনগুলো দুটো সাইডে শিফট হচ্ছে। তাহলে সেই শিফটিং যখন হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে সাইটোপ্লাজমের ভিতরে একটা প্রেসার ক্রিয়েট হবে। তাহলে সেটাকে ধরে রাখার জন্য, তাহলে সেটাকে প্রোটেক্ট করার জন্য যদি দেখা যায়, তাহলে এই যে আমাদের পোটেনশিয়াস মেটেরিয়াল যেটা সিক্রেশন হলো, তাহলে সেখান থেকে কিছু ফাইব্রিল বেরিয়ে সাইটোপ্লাজমের মধ্যে কি হয়, ছড়িয়ে পড়ে। তাহলে এখান থেকে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে ফাইব্রিল গুলো ছড়িয়ে পড়বে। তাহলে এই ফাইব্রিল গুলোকে বলা হয়েছে টোনোফাইব্রিল। টোনোফাইব্রিল, তাহলে টোনোফাইব্রিল হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি, সেটাও মেইনলি আমরা অ্যাক্টিন ফ্লামিন দ্বারা সেটা তৈরি হতে দেখি। তাহলে সেই ফাইব্রিলটা কি করছে, টোনটাকে অর্থাৎ টানটাকে প্রতিরোধ করছে। তাহলে এক্ষেত্রে যখন দুটো কোষের অ্যাডজেসেন্ট সেলের ইন্টারসেলুলার স্পেসটা ইনক্রিজ করছে আপ টু 225 অ্যাংস্ট্রম, তাহলে সেই ক্ষেত্রে দুটো কোষের এই যে গ্যাপ বা ইন্টারসেলুলার স্পেস ইনক্রিজ করেছে, সেখানে দুটো কোষ থেকে প্রোটিনেসিয়াস সিক্রেশন এখানে ডিপোজিটেড হবে। ডিপোজিট হওয়ার পর সেটা দুটো কোষকে অ্যাটাচমেন্টে বা অ্যাডিশনে সহযোগিতা দেবে এবং একই সঙ্গে সেখান থেকে প্রোটিনেসিয়াস মেটেরিয়াল, অর্থাৎ আমাদের সেল মেমব্রেন থেকে প্রোটিনেসিয়াস কিছু ফিলামেন্ট, অর্থাৎ প্রোটিনের তৈরি ফিলামেন্ট সাইটোপ্লাজমের মধ্যে ছড়িয়ে পড়বে। তাহলে এখান থেকে এইদিকে সেল এর সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ছে, এখান থেকে সেল বি এর সাইটোপ্লাজমে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ সাইটোস্কেলেটনের সঙ্গে সেটা কানেক্টেড হয়ে যাবে। তাহলে দুটো কোষকে সাপোর্ট দিচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি, তাহলে এখানে অ্যাডিশন এন্ড স্ট্রেংথ, তাহলে দুটোই কিন্তু দিচ্ছে। তাহলে অ্যাডিশন এন্ড স্ট্রেংথ দুটোই দিচ্ছে সেলের ক্ষেত্রে। তাহলে এই আমাদের ডেসমোজোমটা। নেক্সট আমরা যেটা দেখব মডিফিকেশন ইন বিটুইন দ্য সেল, সেটা হচ্ছে আমাদের ফিফথ যদি আমরা দেখি, তাহলে সেটা হচ্ছে আমাদের টার্মিনাল বার। তাহলে টার্মিনাল বারটা যদি দেখি, তাহলে এটার স্ট্রাকচার যদি দেখি, তাহলে সেম অ্যাজ স্ট্রাকচার যদি আমরা দেখি, সেম অ্যাজ দ্য ডেসমোজোম। তাহলে ডেসমোজোমের মতনই স্ট্রাকচার, কিন্তু শুধু ডিফারেন্সটা কোথায়, অ্যাবসেন্ট টোনোফাইব্রিল। তাহলে এদের ক্ষেত্রে টোনোফাইব্রিল দেখতে পাবো না, না হলে স্ট্রাকচারটা সেম অ্যাজ ইট ইজ দ্য
ডেসমোজোম। তাহলে সেক্ষেত্রে আমাদের ডায়াগ্রামটা কেমন হবে যদি দেখা যায়, তাহলে এক্ষেত্রে ইন্টারসেলুলার স্পেস ইনক্রিজ করবে সেল এ, আর একটা সেল যদি দেখা যায় তাহলে সেল বি, তাহলে ইন্টারসেলুলার স্পেস ইনক্রিজ করে গেল। এবং এখানেও একই রকম পোটেনশিয়াল সিক্রেশন এখানেও জমা হবে। তাহলে এটাও দুটো কোষকে অ্যাডিশনে সহযোগিতা করছে। তাহলে এটা হচ্ছে আমাদের টার্মিনাল বার। তাহলে এক্ষেত্রে দুটো কোষ অ্যাডিশনে সহযোগিতা করছে। তাহলে এখানে টোনোফাইব্রিলটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এক্ষেত্রে যে ইন্টারসেলুলার স্পেস ডেসমোজোমের মতন অতটা ইনক্রিজ করবে না, কিন্তু সেখানে ইন্টারসেলুলার স্পেসটা ইনক্রিজ করবে এবং সেখানে পোটেনশিয়াল সিক্রেশনটা দুটো সেল থেকে এবং সেল এ অ্যান্ড বি থেকে এখানে ডিপোজিটেড হবে এবং তারাই দুটো কোষকে অ্যাডিশনে সহযোগিতা করছে। তাহলে এটা হচ্ছে আমাদের টার্মিনাল বার। তাহলে আমাদের মডিফিকেশন যেটা ইনবিটুইন সেল বলছিলাম, তাহলে আজকে আমাদের যেগুলো হলো একটা হচ্ছে ডেসমোজোম, একটা হচ্ছে টার্মিনাল বার। এর পরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের প্লাজমোডেসমাটা। প্লাজমোডেসমাটা, তাহলে প্লাজমোডেসমাটা কোথায় দেখা যাবে? ইন প্লান্ট সেল। তাহলে প্লান্ট সেলের ক্ষেত্রে আমরা প্লাজমোডেসমাটা দেখবো। তাহলে ডায়াগ্রামটা যদি দেখা যায় তাহলে সেক্ষেত্রে আমরা দুটো সেল দেখাবো। তাহলে এটা হচ্ছে সেল এ, তার আমরা প্লাজমা মেমব্রেন দেখালাম। অ্যানাদার দেখাবো সেল বি, তাহলে এটা হচ্ছে সেল বি এর প্লাজমা মেমব্রেন। তাহলে দুটো কোষের অ্যাডজাসেন্টে যে আমরা স্ট্রাকচার দেখতে পাবো যেটাকে বলে যে মিডিল ল্যামেলা, যেটা দুটো কোষকে সিমেন্টিং মেটেরিয়াল ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা, তাহলে এটা কি হবে? দুটো কোষকে একসঙ্গে হোল্ড করবে বা ধরে রাখবে। তাহলে এটা হচ্ছে সিমেন্টিং মেটেরিয়াল। তাহলে এটা হচ্ছে মিডিল ল্যামেলা, দুটো অ্যাডজেসেন্ট সেলের মিডিলে থাকছে, দুটো প্লান্ট সেলকে একসঙ্গে অ্যাটাচ করে ধরে রাখছে। এরপরে যদি আমরা দেখি তাহলে মিডিল ল্যামেলার বোথ সাইডে কোন লেয়ার জমা হবে? তাহলে এদিকে প্রাইমারি সেল লেয়ার তৈরি হবে, এদিকে প্রাইমারি সেল ওয়াল ফর্মেশন হবে। তাহলে এদিকে হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, এখানে যদি দেখি তাহলে এদিকে প্রাইমারি সেল ওয়াল, অর্থাৎ মিডিল ল্যামেলার বোথ সাইডে প্রাইমারি সেল ওয়াল ফর্মেশন হবে। তাহলে এই সেল ওয়ালের ডিভিশনটা এই সেল থেকে হয়েছে এবং এই সেল ওয়ালের ডিভিশনটা এই সেল থেকে হয়েছে, অর্থাৎ প্রাইমারি সেল ওয়াল ফর্মেশন হলো। তাহলে এটা হচ্ছে আমাদের মিডিল ল্যামেলা। এটা যদি আমরা দেখি তাহলে প্রাইমারি, এটাও যদি দেখি তাহলে সেটাও কিন্তু প্রাইমারি। তাহলে মিডিল ল্যামেলার বোথ সাইডে দুটো সেলের প্রাইমারি সেল ওয়াল থাকবে। তারপরে এবার সেকেন্ডারি সেল লেয়ার ডিভিশনটা হবে বা সেকেন্ডারি সেল ওয়ালের ডিপোজিশনটা হবে। তাহলে আমরা টারশিয়ারি দেখাচ্ছি না সেকেন্ডারি দেখাচ্ছি। তাহলে সেকেন্ডারি ডিপোজিশনটা যদি হয় তাহলে আমরা এইভাবে দেখালাম। তাহলে সেকেন্ডারি ক্ষেত্রে ডিপোজিশনটা যখন হচ্ছিল, তাহলে যদি দেখি তাহলে সেক্ষেত্রে ডিপোজিশনটা ইউনিফর্মলি হবে না, অর্থাৎ সেখানে কি হবে? ইরেগুলারলি বা সেখানে কন্টিনিউয়াসলি তারা ডিপোজিশন হবে না, অর্থাৎ তারা গ্যাপ রেখে রেখে ডিপোজিশন হবে। তাহলে এখানে ডিপোজিশন হয়েছে সেকেন্ডারি সেল ওয়াল, কিন্তু এখানেতে গ্যাপ হয়েছে, অর্থাৎ এখানে ডিপোজিশন হয়নি। তারপর আবার ডিপোজিশন হয়েছে, তারপর যদি দেখা যায় এখানে ডিপোজিশন হয়নি, আবার ডিপোজিশনটা এখানে হয়েছে। সেম ওয়েতে এই সেলের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। তাহলে এখানে সেকেন্ডারি সেল ওয়ালের ডিপোজিশনটা হয়েছে, তারপরে গ্যাপ আছে, তারপরে আবার এখানটাতে ডিপোজিশনটা হয়েছে, তারপর আবার গ্যাপ আছে, আবার এখানে ডিপোজিশনটা হয়েছে। তাহলে এরকম যদি দেখা যায় তাহলে দেখো দুটো কোষের প্যারালালি ফেস টু ফেস কিছু গ্যাপ রয়ে যাচ্ছে, এই গ্যাপগুলোকে আমরা বলছি কি? তাহলে এই গ্যাপগুলোকে আমরা কি বলবো? পিট। তাহলে পিটের ক্ষেত্রে যদি দেখো তাহলে এখানে মিডিল লেভেল এবং প্রাইমারি প্রেজেন্ট কিন্তু সেকেন্ডারি অ্যাবসেন্ট। মানে এই জায়গাটাতে যদি দেখা যায় তাহলে আমাদের দুটো কোষের প্রাইমারি ওয়াল অ্যান্ড মিডিল লেভেল অফ ফাউন্ড দ্য পিট মেমব্রেন। তাহলে পিট মেমব্রেন বা পর্দাটা কি দিয়ে তৈরি হয়েছে? তাহলে দুটো গ্যাপের মাঝখানে যে পর্দা দেখতে পাচ্ছি তাহলে মিডিল লেভেল দিয়ে তৈরি হয়েছে এবং দুটো কোষের প্রাইমারি সেল ওয়াল দ্বারা তৈরি হয়েছে। তাহলে পিটের মধ্যে দিয়ে যদি দেখি তাহলে এখানে সেল এ এন্ড সেল বি এর মধ্যে যে সাইটোপ্লাজমিক কানেকশন থাকবে, তাহলে সেই কানেকশনটাকে বলা যায় প্লাজমোডেসমাটা। তাহলে আমরা এখান থেকে একটা কানেকশন দেখাবো। তাহলে এই যে কানেকশনটা দেখেছি সেটা হচ্ছে আমাদের প্লাজমোডেসমাটা। তাহলে দুটো কোষের সাইটোপ্লাজম এখানে কানেক্টেড থাকে সরাসরি। তাহলে এটাও কিন্তু ইন বিটুইন দ্য সেল মডিফিকেশনটা দেখা যাচ্ছে, সেই জন্য এটাকে আমরা প্লাজমোডেসমাটা কিন্তু আমরা তাহলে মডিফিকেশন ইন বিটুইন দ্য সেলের মধ্যেই ডিসকাস করছি। তাহলে একই রকম আরেকটা পিট যেটা আছে তাহলে এখানেও একই রকম সাইটোপ্লাজমিক কানেকশন হবে। তাহলে এই ক্ষেত্রে দুটো কোষের মধ্যে কি হচ্ছে? কানেকশনটা হচ্ছে। তাহলে এখানে আমাদের ফাংশন যদি দেখি তাহলে ফাংশনটা কি করছে? তাহলে এক্সচেঞ্জ, তাহলে হেল্পস ইন এক্সচেঞ্জ বিটুইন দ্য সেলস। তাহলে যে সেলগুলো অ্যাডজাসেন্ট সেল আছে তাদের মধ্যে এক্সচেঞ্জ, অর্থাৎ সাইটোপ্লাজমিক এক্সচেঞ্জ, তাহলে যে কোনো সাবস্টেন্স হতে পারে তার এক্সচেঞ্জে সহযোগিতা করছে বা এক্সচেঞ্জে হেল্প করছে। তাহলে আমাদের ফ্রি এন্ডের মডিফিকেশন অ্যান্ড মডিফিকেশন ইন বিটুইন দ্য সেলস সেগুলো আমরা ডিসকাস করেছি। এরপরে আমরা আরো কিছু মডিফিকেশন বলবো, তার মধ্যে একটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। তাহলে এরপরে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের গ্লাইকোক্যালিক্স।
তাহলে গ্লাইকো মিনস কার্বোহাইড্রেটের কিছু একটা লেয়ার হবে, সেই জন্য এখানে গ্লাইকো ক্যালিক্স বলা আছে, অর্থাৎ আউটার মোস্ট একটা লেয়ার দেখতে হবে যেটা কার্বোহাইড্রেটের ফর্মেশন আছে, সেই জন্য হচ্ছে গ্লাইকো ক্যালিক্স। তাহলে এবারে আমাদের সেটা বোঝার জন্য আগে সেল মেমব্রেনের স্ট্রাকচার জানতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই ফসফোলিপিডের হেড, তাহলে সেটা বাইলেয়ার ফর্মেশন করবে। তাহলে এখন বাইলেয়ার ফর্মেশন করছে। তাহলে এখানে আমরা সেই টেলগুলোকে দেখাবো, টেলগুলোকে আমি সেম কালার দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে হাইড্রোফোবিক টেল, হচ্ছে লিপিড বাইলেয়ার ফর্মেশন হয়ে গেল। তাহলে এমন ভাবে লিপিড বাইলেয়ারটা অ্যারেঞ্জ হয়েছে যে তাদের হাইড্রোফিলিক হেডগুলো আউটার সাইডে থাকবে এবং তাদের হাইড্রোফিলিক হেডগুলো আউটার সাইডে থাকছে এবং হাইড্রোফোবিক টেলগুলো তাহলে ইনার সাইডে থাকছে বা ফেস টু ফেস থাকছে। তাহলে এবারে এখানে বিভিন্ন ধরনের প্রোটিন প্রেজেন্ট থাকে। তাহলে এখানে যদি আমরা দেখি এরকম ট্রান্সমেমব্রেন প্রোটিন অর্থাৎ ইন্টিগ্রাল প্রোটিন প্রেজেন্ট থাকবে। এখানে যদি দেখি তাহলে সেক্ষেত্রে পার্শিয়ালি এমবেডেড ইন্টিগ্রাল প্রোটিন থাকবে বা চ্যানেল প্রোটিন থাকবে, বিভিন্ন প্রোটিন থাকবে। আউটার সারফেসে যদি দেখি তাহলে সেখানে আমাদের বোথ সাইডে অর্থাৎ ইনার সাইড এন্ড আউটার সাইড যদি আমরা সাইডে দেখি তাহলে সেখানে আমাদের এক্সটেন্সিভ প্রোটিন থাকবে। তাহলে আমরা এখানেও দেখালাম, এখানে আমাদের এক্সটেন্সিভ প্রোটিন থাকছে সেটা দেখালাম। তাহলে বোথ সাইডেই তাহলে এখানে এক্সটেন্সিভ প্রোটিন থাকবে, যেটা আমরা প্রোটিন লিপিড প্রোটিন মডেল বলি, বা সেই লেয়ারটা আমরা প্রোটিন লিপিড প্রোটিন পড়ে থাকি আমাদের সেল মেমব্রেনের ক্ষেত্রে। তাহলে এবারে আমাদের এই যে আউটার সারফেস, অনলি আউটার সারফেস, তাহলে সেখানে যদি দেখা যায় তাহলে সেখানে কিছু অলিগোস্যাকারাইড চেইন অ্যাটাচ থাকে। তাহলে সেটা কার্বোহাইড্রেট চেইন অবশ্যই। তাহলে কার্বোহাইড্রেটটা যেহেতু শর্ট চেইন অর্থাৎ মনোস্যাকারাইডগুলো যখন পরপর সংযুক্ত হচ্ছে তাহলে সেক্ষেত্রে মনোডাই ট্রাই করতে করতে অলিগোস্যাকারাইড ফর্মেশন করে, অর্থাৎ কার্বোহাইড্রেট শর্ট চেইন তৈরি করে 10টা থেকে 12টা মলিকুল তার মধ্যে অ্যাটাচ হয়ে থাকে। তাহলে সেই অলিগোস্যাকারাইড গুলো শর্ট চেইন যেটা আছে কার্বোহাইড্রেটে তাহলে কার সঙ্গে যুক্ত থাকতে পারে, তাহলে আমাদের এখানে ফসফোলিপিডের যে হেড যুক্ত আছে তার সঙ্গে কার্বোহাইড্রেট অণুগুলো যুক্ত থাকতে পারে, অথবা প্রোটিনগুলোর সঙ্গে সংযুক্ত থাকতে পারে। তাহলে এখানে প্রোটিনের সঙ্গে সংযুক্ত বা লিপিডের সঙ্গে যে কোনো কারোর সাথে সংযুক্ত থাকতে পারে। তাহলে যখন ফসফোলিপিডের হেডের সাথে সংযুক্ত থাকছে বা ফসফোলিপিডের সাথে কানেক্টেড থাকছে তাহলে এগুলোকে আমরা বলেছিলাম লিপিডের সাথে যেহেতু কানেক্টেড এবং কার্বোহাইড্রেট যুক্ত আছে ফলে এদেরকে বলা হয়েছিল গ্লাইকোলিপিড। যখন এরা প্রোটিনের সঙ্গে যুক্ত হয়েছিল এদেরকে বলা হয়েছিল গ্লাইকোপ্রোটিন। তাহলে আমরা সেল মেমব্রেনে যে প্রোটিন লিপিড প্রোটিন যে লেয়ারটা দেখেছিলাম তার আউটার সারফেসে যদি দেখি তাহলে সেখানে কার্বোহাইড্রেটের বা অলিগোস্যাকারাইডের শর্ট চেইন সেটা প্রোটিনের সঙ্গে যুক্ত থাকবে বা লিপিডের সঙ্গে যুক্ত থাকবে। প্রোটিনের সঙ্গে যুক্ত থাকবে গ্লাইকোপ্রোটিন, লিপিডের সঙ্গে যুক্ত থাকলে গ্লাইকোলিপিড, এটা আমরা পড়েছিলাম। এবারে তাহলে আমরা এটাকে সিম্পলি যদি দেখাই তার মানে আমাদের সেল মেমব্রেনের আউটার সারফেসে যদি আমরা দেখি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, কার্বোহাইড্রেটের এরকম চেইন দেখতে পাচ্ছি। তাহলে এগুলো কি দ্বারা তৈরি, অলিগোস্যাকারাইড। তাহলে এগুলো অলিগোস্যাকারাইড চেইন দ্বারা তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অলিগোস্যাকারাইড চেইন এখানে সংযুক্তে তৈরি হয়েছে। তাহলে সেটা গ্লাইকোপ্রোটিন হতে পারে, তাহলে সেটা কি কি হতে পারে, গ্লাইকোপ্রোটিন হতে পারে বা গ্লাইকোলিপিড। তাহলে যেটাই হোক তাহলে প্রোটিনের সঙ্গে কানেক্টেড হয়েছে বা লিপিডের সঙ্গে কানেক্টেড হয়েছে। তাহলে এইভাবে এই যে বাইরে একটা এক্সট্রা লেয়ার ফর্মেশন করলো, তাহলে আমাদের লিপিড বাইলেয়ার প্রোটিন তারও বাইরে একটা এক্সট্রা লেয়ার ফর্মেশন করলো। তাহলে আমরা প্রোটিন, তারপরে আমরা তাহলে প্রোটিন বাইরে আমরা কি করছি, প্রোটিন লেয়ার। তারপরে যদি আমরা এটা দেখি তাহলে লিপিড বাইলেয়ার, তারপরে আমরা আবার প্রোটিন করছি। কিন্তু প্রোটিন লিপিড প্রোটিনের বাইরেও আউটার সারফেসে আরো একটা এক্সট্রা লেয়ার পাচ্ছি। তাহলে এক্সট্রা লেয়ারটাকেই বলা যায় গ্লাইকো ক্যালিক্স। তাহলে এটা মেইনলি কি দ্বারা তৈরি, অলিগোস্যাকারাইড চেইন দ্বারা তৈরি। তাহলে এই যে অলিগোস্যাকারাইড চেইনটা তৈরি তাহলে সেটা হচ্ছে আমাদের প্লাজমিডের আউটার সারফেসে থাকছে। তাহলে এটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার অ্যানিমাল সেলের ক্ষেত্রে, তাহলে সেটা আরো একটা এক্সট্রা লেয়ার তৈরি করছে, সেজন্য এটাকে গ্লাইকো ক্যালিক্স বলা হয়েছে। তাহলে এটা একটা মডিফিকেশন। তাহলে গ্লাইকোলিপিড যেগুলো আছে তাহলে মেইনলি গ্লাইকোলিপিড কি কাজ করে, গ্লাইকোলিপিড যদি আমরা দেখি তাহলে প্রোটেকশন করে, অর্থাৎ সেল মেমব্রেনটাকে প্রোটেকশন দেয়। এবং আমাদের গ্লাইকোপ্রোটিন যেটা আছে সেটা যদি দেখি তাহলে সেল আইডেন্টিফিকেশন, সেল আইডেন্টিফিকেশন অর্থাৎ সেল টু সেল আইডেন্টিফিকেশনে সহযোগিতা করে। তাহলে কোন একটা কোষ নিজস্ব কিনা, আমরা অনেক সময় অর্গান ট্রান্সপ্লান্টেশন যখন দেখি কারো ক্ষেত্রে কিডনি কারো লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বলা হয় যে বারের সেলকে অ্যাকসেপ্ট করছে না, এরকম একটা আমরা কথা শুনি। তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেল টু সেল আইডেন্টিফিকেশন, অর্থাৎ সেই সেলটা সেই ব্যক্তির নিজস্ব নয়, অর্থাৎ প্রত্যেকটা সেলের নিজস্ব আইডেন্টিটি আছে এবং প্রত্যেকটা জীবদের প্রত্যেকটা কোষে সেই আইডেন্টিটি থাকবে। কি কারণে থাকবে,
প্রোটিন থাকার কারণে সেই গ্লাইকোপ্রোটিন কি সেল আইডেন্টিফিকেশনে সহযোগিতা করে, অর্থাৎ আমাদের শরীরে যখন বাইরে থেকে কোনো রোগ মানে ব্যাকটেরিয়া বা ভাইরাস যা কিছু এন্ট্রি করছে, তাহলে সেটা যে আমাদের নিজস্ব নয়, তাহলে সেটাকে আইডেন্টিফাই করতে পারে আমাদের সেল। কি কারণে? তাহলে সেখানে সেল আইডেন্টিফিকেশনের জন্য কি আছে? গ্লাইকোপ্রোটিন। তাহলে এটাই গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড, তাহলে কেউ বা প্রোটেকশন, কেউ বা সেল আইডেন্টিফিকেশনে হেল্প করছে। তাহলে এরা আলটিমেটলি অলিগোস্যাকারাইড চেইন, তাহলে সেটা বাইরে একটা এক্সট্রা লেয়ার তৈরি করছে, সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এবার আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কিন্তু গ্লাইকোক্যালিক্সের কথা বলেছিলাম। তাহলে সেক্ষেত্রে কি বলা হয়েছিল যে ভিতরে আমাদের সেল মেমব্রেন থাকবে, এটা হচ্ছে সাইটোপ্লাজম, এখানে তার জেনেটিক ম্যাটেরিয়াল থাকবে, তার বাইরে থাকবে পেপটাইড ও গ্লাইকনের সেল ওয়াল। তাহলে এটা হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন, এবং এটাকে যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের সেল ওয়াল। অবশ্যই সেটা পেপটাইড ও গ্লাইকন দিয়ে তৈরি, ইন কেস অফ ব্যাকটেরিয়া প্রোক্যারিওট আমরা বলবো। এবং তারও বাইরে যদি দেখা যায় তাহলে এক্সট্রা একটা জিলেটিনিয়াস লেয়ার থাকে। তাহলে জিলেটিনের একটা লেয়ার থাকে যেটাকে আমরা ক্যাপসুল বলেছি, অথবা সেটাকে আমরা গ্লাইকোক্যালিক্সও বলেছি। তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গ্লাইকোক্যালিক্স যদি দেখি তাহলে সেটা হচ্ছে আমাদের কোষ প্রাচীরের আউটার সারফেসে প্রেজেন্ট, কিন্তু আমাদের অ্যানিমাল সেলের ক্ষেত্রে যে গ্লাইকোক্যালিক্সের কথা বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের সেল মেমব্রেনের আউটার সারফেসে প্রেজেন্ট থাকছে, অর্থাৎ কোষ পর্দার সঙ্গে সেটা সরাসরি কানেক্টেড, ডাইরেক্টলি কানেক্টেড। এবং যদি আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে ক্যাপসুল বা গ্লাইকোক্যালিক্সের কথা বলছি, তাহলে সেক্ষেত্রে যদি দেখা যায় তাহলে প্লাজমা মেমব্রেন, তার বাইরে যদি দেখা যায় তাহলে সেটা হচ্ছে আমাদের সেল ওয়াল, পেপটাইড ও গ্লাইকন দ্বারা তৈরি। তার বাইরে যদি দেখা যায় জিলেটিনিয়াস যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে ক্যাপসুল। তাহলে এখানে যে লেয়ারটা থাকে সেটা কি দ্বারা তৈরি? পলিস্যাকারাইড। তাহলে এটা একটা বিগ ডিফারেন্স আমরা বলতে পারি, পলিস্যাকারাইড। তাহলে এবারে অ্যানিমাল সেলের ক্ষেত্রে যে গ্লাইকোক্যালিক্স দেখছি সেটা হচ্ছে আমাদের সেল মেমব্রেনের সঙ্গেই আউটার সারফেসে যে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড অ্যাটাচ থাকে, অর্থাৎ অলিগোস্যাকারাইড চেইন অ্যাটাচ থাকে, সেটাই লেয়ার ফরমেশন করছে, সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে আমরা গ্লাইকোক্যালিক্স বা ক্যাপসুলের কথা বলছি সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের সঙ্গে কানেকশন নেই ডাইরেক্ট, তাহলে সেটা হচ্ছে সেল ওয়ালের আউটার সারফেসে। তাহলে পলিস্যাকারাইডের যে একটা জিলেটিনিয়াস প্রোটেক্টিভ লেয়ার থাকে তাকেই বলা হচ্ছে ক্যাপসুল বা গ্লাইকোক্যালিক্স। তাহলে এই গ্লাইকোক্যালিক্স বা এই গ্লাইকোক্যালিক্সের মধ্যে ডিফারেন্স আছে। তাহলে এটা হচ্ছে অলিগোস্যাকারাইডের চেইন এবং এটা হচ্ছে পলিস্যাকারাইডের চেইন দ্বারা তৈরি হলো। তাহলে এই হলো আমাদের গ্লাইকোক্যালিক্স। তাহলে নেক্সট আমাদের লাস্ট আর একটা মডিফিকেশন দেখব, সেটা হচ্ছে শীট। তাহলে শীট যদি আমরা দেখি, শীট মানে আবরণ দেখতে পাবো। কেমন? এটা আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি দেখি তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি থাকে? ব্যাকটেরিয়া কোষ যদি আমরা এখানে একটা দেখাই তাহলে সেই ব্যাকটেরিয়া কোষের ক্ষেত্রে ফ্লাজেলা থাকে। তাহলে ব্যাকটেরিয়ার ফ্লাজেলাটা বেসাল গ্রানুল থেকে ফর্মেশন হয় এবং সেটা এইভাবে এক্সটেনশন হয়। তাহলে এই যে ফ্লাজেলা ফর্মেশন হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি? ফ্লাজেলা। তাহলে ফ্লাজেলা ব্যাকটেরিয়ার মুভমেন্টে সহযোগিতা করবে বা হেল্প করবে। তাহলে এই ফ্লাজেলা যেটা আছে, তাহলে ফ্লাজেলাটা কোথায়? বেসাল গ্রানুল থেকে তৈরি হয়েছে, আমরা এর স্ট্রাকচার ডিটেইলস পরে পড়বো। তাহলে ফ্লাজেলা যেটা, তার বেসটা যদি দেখা যায় তাহলে প্লাজমা মেমব্রেন যেখান থেকে ফ্লাজেলাটা ফর্মেশন হয়েছে, তাহলে সেই বেসের কাছে এরকম এক্সটেন্ড হয়ে গিয়ে বেসটাকে এইভাবে প্রোটেক্ট করছে। তাহলে এই যে আবরণটা এখানে তৈরি হলো এইটাকেই বলা হচ্ছে শীট। শীট। তাহলে শীটটা কি হচ্ছে? তাহলে এখানে কি আমাদের প্লাজমা মেমব্রেনটা মডিফাইড হয়েছে, এক্সটেন্ড হয়েছে। তাহলে যেখানে আমাদের ফ্লাজেলাটা ফর্মেশন হয়েছে, তাহলে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখছি যেখান থেকে ফ্লাজেলা ফর্মেশন হয়েছে। তাহলে ফ্লাজেলাটা যখন বেরিয়েছে তাহলে সেই ফ্লাজেলার বেসটাকে আরো শক্ত করার জন্য বা সেটাকে প্রোটেক্টিভ করার জন্য কি হচ্ছে? তাহলে সেখানে প্লাজমা মেমব্রেনটা এক্সটেন্ড হয়েছে। তাহলে প্লাজমা মেমব্রেনটা এখানে এক্সটেন্ড হয়ে আসছে, এখানে এক্সটেন্ড হয়ে আসছে, হয়ে এসে এখানটাতে লেয়ার ফর্মেশন করেছে। তার মানে আমি যদি দেখি এখান থেকে আমাদের ফ্লাজেলাটা ফর্মেশন হয়েছে, আমার আঙুলের এখান থেকে ফ্লাজেলাটা ফর্মেশন হয়েছে এইভাবে। তাহলে এই ফ্লাজেলা যখন ফর্মেশন হয়েছে তাহলে প্লাজমা মেমব্রেন যেটা সেটা এইভাবে এখানে এক্সটেন্ডেড হয়ে ফ্লাজেলাটা চারপাশে একটা আবরণ তৈরি করছে। তার মানে এইভাবে ফ্লাজেলা ফর্মেশন হয়েছে, প্লাজমা মেমব্রেন এক্সটেন্ড হয়ে এইভাবে ফ্লাজেলার বেস যেটা আছে, গোড়া যেটা আছে, সেখানটাতে এইভাবে একটা আবরণ তৈরি করে দিচ্ছে। এই যে আবরণটা তৈরি হলো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্লাজেলা, এবং ফ্লাজেলার বেসটা এইভাবে একটা লেয়ার ফর্মেশন করছে বা শীট বা আবরণ তৈরি করে দিচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। তাহলে এটাকেই বলা হচ্ছে শীট। তাহলে শীট হচ্ছে সেটাও আমাদের প্লাজমা মেমব্রেনের মডিফিকেশন। তাহলে সেটা কি করছে? ফ্লাজেলার বেসটাকে কভার করে থাকছে, যেটাকে আমরা শীট বা আবরণ বলছি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মডিফিকেশন অফ প্লাজমা মেমব্রেন। আমরা তাহলে যেগুলো ডিসকাস করলাম আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।